থ্যাংক ইউ দিতি। যেটা বলছিলাম, তাহলে এই কেস স্টাডিজ এর মধ্যে 4টা পার্ট থাকে। এটা মেইনলি বলছি বেসিক 4টা পার্ট। তুমি যদি ইচ্ছা করো আরো কোনো পার্ট বা আরো কোনো অ্যানালাইসিস তুমি যদি এখানে অ্যাড করতে চাও সেটা করতে পারো। এর কোনো আসলে আলাদা স্ট্যান্ডার্ড নেই কেস স্টাডিজ। কেস স্টাডিজটা হলো অনেকটাই কিসের মতো, গতকালকে মনে হয় বলেছিলাম, পোস্ট মর্টেম রিপোর্টের মতো। তার মানে এক্সিস্টিং একটা সিস্টেম, যে সিস্টেমটা অলরেডি ইউজ হচ্ছে, যে সিস্টেমটা অলরেডি হয়তো মৃত প্রায়, হয়তো এখন আর ব্যবহৃত হয় না, সেই সিস্টেমটাকে কাটাছেড়া করা, করে এক্সপেরিমেন্টলি আমাদের নলেজটাকে ওখান থেকে গ্যাদার করা, যে একটা সিস্টেম, এই টাইপের একটা সিস্টেম কিভাবে তৈরি করা হয়েছিল, এখানে কি কি মডিউল আছে, তার কি কি ফিচার আছে, তার আর্কিটেকচারটা কেমন, এগুলো মূলত ডিসকভার করা, বের করে নিয়ে আসা। এবং সেই এরকম কেস স্টাডিজ এর পরিমাণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের যার যত বেশি এরকম হয়, তার এই নলেজটা তত বেশি হয়। নতুন নতুন সফটওয়্যার যখন সে ডিজাইন করতে যায়, সেই এফিসিয়েন্ট ওয়েতে ডিজাইন করতে পারে। এই জন্য এই কেস স্টাডিজ এর অনেক গুরুত্ব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রাখা হয়েছে। তারপরে আমরা থিওরিটিক্যাল যেগুলো পড়বো কেস স্টাডিজ এর মধ্য দিয়ে, সেটাকে মিলিয়ে দেখবো যে সেগুলো ঠিক আছে কিনা। যেমন এর আগে আমরা মনে হয় একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন সিস্টেমের একটা কেস স্টাডি অলরেডি করে ফেলেছি না ক্লাসে, মনে পড়ে? মেইনটেবিলিটি, তার ডিপেন্ডেবিলিটি, ইউজেবিলিটি, এগুলোটা আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন সিস্টেমের সাথে কি করার চেষ্টা করেছিলাম, ম্যাপিং করার চেষ্টা করেছিলাম। ওই টাইপেরই আরেকটি স্ট্রাকচার ওয়েতে এখানে আমরা দেখব। তাহলে প্রথমেই যদি আমরা বলি যে বেসিক ফিচার গুলো কি কি, এটাকে আমরা বেসিক ফিচার একটা সিস্টেমের কিসের মধ্যে থাকে বলতো? স্পেসিফিকেশন না, অর্থাৎ রিকোয়ারমেন্ট যেটা থাকে একটা সিস্টেমের, সেই রিকোয়ারমেন্টের মধ্যে ওই সিস্টেমের ইউজার রিকোয়ারমেন্ট যেটাকে আমরা বলি, ইউজার রিকোয়ারমেন্টটাই হলো ওই সিস্টেমের বেসিক ফিচার। তাহলে এইটা ইনসুলিন পাম্প কন্ট্রোল সিস্টেমের বেসিক যে প্রপার্টিজ বা বেসিক যে ফিচার যদি বলি, তাহলে কি কি করতে পারবে এই সিস্টেমের? যদি আমরা একটা ইউজার রিকোয়ারমেন্ট বলতাম, ইউজার রিকোয়ারমেন্ট হলো এক লাইনে যদি এইভাবে বলি, ইউজার বলতে সিস্টেম রিকোয়ারমেন্ট, আর সিস্টেম রিকোয়ারমেন্ট এখানে যদিও দেওয়া নাই, এটা উচিত সিস্টেম রিকোয়ারমেন্ট আগে দেওয়া। সেই সিস্টেম রিকোয়ারমেন্টটা যদি হতো কিরকম, যে একটা অটোমেটেড ইনসুলিন পাম্প সিস্টেম আমরা ডিজাইন করব, যেটা কি করবে, অটোমেটিক্যালি পেশেন্টের থেকে সেন্সরের মাধ্যম দিয়ে, ব্লাড সেন্সরের মাধ্যম দিয়ে ব্লাডে যে সুগারটা আছে সেটাকে সে ক্যালকুলেট করবে, এবং তার উপর বেস করে ওই তার শরীরে কতটুকু ইনসুলিন পুশ করতে হবে সেটাকে নির্ধারণ করবে। এবং ইনসুলিন পাম্প করার জন্য একটা অটোমেটেড কি থাকবে, একটা যন্ত্র থাকবে এর সাথে এমবিডেড, সেটাকে সে পাম্প করে ওই পরিমাণ ইনসুলিন তার শরীরে অটোমেটিক্যালি পুশ করে দেবে। এটা হলো সিস্টেম রিকোয়ারমেন্ট। সিস্টেমের মেইন কাজটা আমরা বললাম, যারা জিরো লেভেল ডিএফটি ডায়াগ্রাম আমার সাথে ল্যাবে করেছো, তাহলে এখানে ইনপুট হিসাবে এরকম ব্লাড যে সেন্সর দিয়ে সে কি করবে, ব্লাডের রিডিংটা নেবে, সুগারের রিডিংটা, তার উপর বেস করে প্রসেস করে আউটপুট হিসাবে কি দেবে, ডোজ, যে কতটুকু ইনসুলিন দরকার সেটাকে সে পুশ করে দেবে। একটা প্রসেস আর একটা ইউজারের ইন্ডে একটা কি থাকবে, এক্সটার্নাল এন্টিটি। তাহলে এটা দিয়ে আমরা একটা সিস্টেম রিকোয়ারমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি। দেন এটার যদি ইউজার রিকোয়ারমেন্ট বলে, আরো যদি স্পেসিফাই যে সার্ভিস গুলো সে দেবে, ভেঙে ভেঙে যদি আমরা বলি, এখানে 4টা পয়েন্টে বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে যে কালেক্ট ডেটা ফ্রম এ ব্লাড সুগার সেন্সর। তার মানে ব্লাড সুগার সেন্সর একটা সিস্টেমের সাথে এমবিডেড থাকবে, সেখান থেকে সে ডেটা কালেক্ট করবে এবং সেখান থেকে কি করবে, ক্যালকুলেট করবে অ্যামাউন্ট অফ ইনসুলিন, অর্থাৎ ওই সুগারের যে পরিমাণ তার উপর বেস করে তার শরীরে কতটুকু ইনসুলিন পাম্প করতে হবে সেই পরিমাণটাকে সে বের করে মেজার করে এবং সেটাকে তার শরীরে ইনজেক্ট করবে। দেন ক্যালকুলেশন বেসড অন দ্য রেট অফ চেঞ্জ অফ ব্লাড সুগার লেভেল। আর একটা কাজ করতে পারবে সে কি, যে প্রতিদিন রিডিংটা সে নেবে এবং যতটুকু ওই পরিমাণে
তার শরীরে ইনজেক্ট করলে এটা লগ ফাইল সে মেনটেন করবে, করে আজকে যতটুকু তাকে তার সুগার লেভেল যা ছিল, কালকে কতটুকু, তারপরের দিন কতটুকু, এবং একদিনের থেকে আরেক দিনের রেটের চেঞ্জটা কতটুকু, মানে প্রতিদিন কত পার্সেন্ট রেট এই চেঞ্জটা হচ্ছে, যে আজকের সুগার হয়তো 5 ছিল, কালকে দেখলাম যে 7 হয়ে গেছে, বা কালকে 7 ছিল পরের দিন আবার দেখলাম যে 5 হয়ে গেছে। এই যে চেঞ্জ, চেঞ্জ মানে কিন্তু বাড়া বা কমা এটা বোঝানো হচ্ছে না, যে বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু কতটুকু পরিমাণ এই আপ ডাউনটা হচ্ছে এটার রেকর্ডও সে লগ ফাইলতে বের করতে পারবে, কারণ এটাও ইনসুলিনের ডোজের পরিমাণকে নির্দিষ্ট করার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার মানে এরকম একটা দীর্ঘ সে লগ ফাইল মেনটেন করবে, এবং যার সামারি রেজাল্টটা পরবর্তী ডোজটা নির্ধারণ করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এই কাজটাও সে করবে। দেন কি বলছে, send signal to a micropump to deliver the correct dose of insulin। তার মানে এর উপর বেস করে যে ইনসুলিন ডোজটা আমরা নির্ধারণ করলাম, সেটাও তো পুশ করার জন্য, মানে ওই ইনসুলিনটাকে প্রথমে তোলা, আমরা সিরিঞ্জটা যেটা তুলি ম্যানুয়ালি টেনে তুলতে হচ্ছে, এবং আস্তে আস্তে পুশ করতে হচ্ছে, পুশ করলে সেটা শরীরে কি করা হচ্ছে, ডোজটা শরীরে ঢুকে যাচ্ছে। এই কাজটা আমরা ম্যানুয়ালি না করে এই সিস্টেম অটোমেটিক্যালি করবে। যে পরিমাণ ডোজ আমরা নির্ধারণ করলাম ইনসুলিন তাকে দেবে, সেটা সে অটোমেটিক্যালি তুলতে পারবে, আবার এমন ভাবে সেটাকে পাম্প করবে, পাম্প করে সেই ডোজটাকে আবার তার পেশেন্টের শরীরে ইনজেক্ট করতে পারবে অটোমেটিক্যালি। দেন বলা হয়েছে যে এই টাইপের যে পেশেন্ট, এই রোগীর ক্ষেত্রে যে সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করব, এই রোগীর কিন্তু কিছু ক্রিটিক্যাল কি আছে, ক্রিটিক্যাল সিচুয়েশন আছে। এই জন্য এই সিস্টেমটাকে আমরা বলে থাকি সেফটি ক্রিটিক্যাল সিস্টেম, মানে লাইফ রিস্ক একটা সিস্টেম যে পেশেন্টের ক্ষেত্রে করব। কারণ কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এরকম দেখা যায়, যারা ডায়াবেটিসের পেশেন্ট, এই সুগার লেভেল অনেক সময় লোতে নেমে আসে, যেটা যদি এটাকে বলা হয় হাইপো নাকি যেন একটা বলা হয় ডায়াবেটিস পেশেন্টদের, যদি এটা ওয়ান এর নিচে, হ্যাঁ হাইপো বলে, ওয়ান এর নিচে নাক মুখ দিয়ে দেখবে অনেক সময় হবে ফেপটি উঠে, সে একসময় সে মৃত্যু হয়ে যেতে পারে, যে কোমায় চলে যেতে পারে, ব্রেইনের ম্যাল ফাংশনিং হয়ে যেতে পারে। 0 হলে পরে সে মারাই যাবে, কিন্তু 1 এর নিচে আসলেই বা 2 এর নিচে আসলেই তার শরীরে এই সিমটম গুলো চলে আসে। এই জাতীয় জায়গায়ও সে কি থাকতে হবে, সেফটি ক্রিটিক্যাল সিস্টেম, মানে এটা অ্যালার্ট থাকবে এরকম সিচুয়েশন আসার আগেই সে পেশেন্টকে যেন কি করতে পারে, রিকভারি স্টেজে যেন নিয়ে আসতে পারে। ইনসুলিনের ডোজ বা হচ্ছে অ্যালার্মিং সিস্টেম, যে কোনোটাই দিক অ্যালার্ম দিয়েও সচেতন করা লাগতে পারে যে তোমার কিন্তু এই অবস্থায় আছে সুগার লেভেল, এখন তো ইনসুলিন দিতেই পারবো না, তুমি দ্রুত কি করো সুগার নেও শরীরে। আবার কিছু কিছু জায়গা আছে যে কিছু কিছু পেশেন্টের ইনসুলিন দিয়েও কি করা যাচ্ছে না, অনেক সময় সুগার লেভেলকে কন্ট্রোল করা যাচ্ছে না, তার সুগার লেভেল হাই, অনেক হাই, একটা নির্দিষ্ট পরিমাণের সুগার যদি হাই লেভেল যদি এবং দীর্ঘদিন যদি থাকে, তাহলে ওই পেশেন্টের ক্ষেত্রেও কি হয়, রিস্ক আছে তার চোখ নষ্ট হয়ে যায়, অনেক সময় কিডনি ড্যামেজ হয়ে যায়, বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। এই টাইপের জায়গাও তাকে কি থাকতে হবে, অ্যালার্মিং সিচুয়েশন ক্রিয়েট করা এবং প্রয়োজনীয় সাজেশন বা যে স্টেপস যেটা নেওয়ার সেটাও সে সিস্টেমের আর একটা অন্যতম ফিচার। তাহলে এটা হলো তো একটা সিস্টেমের, যদি আমরা বলি ইউজার রিকোয়ারমেন্ট, বেসিক যে ফিচার, সেই ফিচার গুলো তোমাকে এইভাবে ডিসক্রাইব করতে হবে। তাহলে সিস্টেম কি কি করবে, কি কি সার্ভিস দেবে, এখান থেকে আমরা সেই আইডিয়াটা পাবো, মানে দিচ্ছে অলরেডি এক্সিস্টিং সিস্টেম কেস স্টাডিতে। তবে কেস স্টাডির সময় একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটা খুব কি বলে ইন্ডিপেন্ডেন্টলি তোমাকে এটা করতে হবে, কোনোভাবেই যেন সিস্টেমের প্রতি আমরা বায়াস না হয়ে যাই, অর্থাৎ সিস্টেম দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। একজন ডাক্তার ধরো একটা রোগীকে যেভাবে ট্রিটমেন্ট দেয়, যেমন ধরো একটা রোগীর কি আছে, ধরো ক্যান্সার ধরা পড়লো, কথার কথা মরণ ব্যাধি, সে হয়তো আর 5-7 মাস বাঁচবে, বেশি বাঁচবে না, এমন স্টেজ এসে ধরা পড়ছে। এখন ডাক্তার কি এই কথাটা বললে রোগী শুনলে তো সে কষ্ট পাবে, তার আত্মীয় স্বজন শুনলেও কষ্ট পাবে, ডাক্তার কি বিষয়টা চেপে যাবে নাকি তাদেরকে জানাবে, বলো? হ্যাঁ, স্যার রোগীর কাছে জানাবেন, আমি আত্মীয় স্বজনের কাছে তো যাই জানাইছেন। হোক, রোগীর কাছে হয়তো তার সেফটির জন্য জানালো না, কিন্তু অবশ্যই তার আত্মীয় স্বজন বা অন্য যারা আছে তাদেরকে জানাবে, তাই না?
জি স্যার। তার মানে এটাকে তাকে এই জায়গায় তাকে, আবার ধরো একটা এমন একটা পেশেন্ট আসছে, সে ধরো অ্যাক্সিডেন্ট করে কেটে সেটে একেবারে যায় তাই, ওই অবস্থায় এখন তাকে অপারেশন করতে হবে, অপারেশন করতে গেলে প্রচুর কি হবে, লাইফ রিস্ক, এবং তার ধরো না করলেও কোনো উপায় নাই, এবং ওই অপারেশনটা করলো যে কোনো মানুষই, ধরো আমার সামনে যদি করে আমার এমনিতেই তো অবস্থা খারাপ হয়ে যায় কাটা ছাটা দেখলে, তা ডাক্তার ওই অবস্থায় তাকে কি করবে, অপারেশন ওটিতে নেবে এবং কাটাছেঁড়া করবে। এটা তার খারাপ লাগলেও সে কি কাজটা থেকে বিরত থাকবে, থাকবে না, করবে। আবার ধরো উল্টা এরকম, একটা রোগী গেছে, সে রোগীর হয়তো কোনো অসুখই হয়নি, ঠিক আছে, সব ভালো, ওয়েল ফাংশনিং, হয়তো দু একটা জায়গায় এমনি আছে কিছু, ফার্স্ট চান্স করলে ঠিক হয়ে যাবে। আর ডাক্তার তাকে কি বললো, ভয় দেখিয়ে যে তোমার এই প্রবলেম ওই প্রবলেম আছে, তোমার এখনই ট্রিটমেন্ট দরকার, এখনই তোমার অপারেশন করা দরকার, সেটাও একটা প্রফেশনাল যদি ইথিক্যাল ডাক্তার হয়, এটাও তার জন্য ঠিক না। তার মানে আমরা বলছি একটা রোগী, মানে এটা তুমি একটা সফটওয়্যার সিস্টেম, এক্সিস্টিং সিস্টেমের সাথে তুমি কল্পনা করতে পারো, বা একটা পেশেন্ট, সেটা সুস্থও থাকতে পারে অসুস্থও থাকতে পারে, সেটা বিষয় না। তার মানে আমি অ্যাজ এ ডাক্তার হিসেবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমার কাজ কি, তার প্রপার জিনিসটাকে আইডেন্টিফাই করা, যদি তার ব্যাধি থাকে, অসুখ থাকে, সেটাকেও আমি বের করে নিয়ে আসবো, এবং তার যদি অসুখ না থাকে তাহলে ভালো ভালো ফিচার কোথায় কোথায় আছে, কোন কোন জায়গায় তার ভালো ফাংশনিং হচ্ছে, সেগুলোকেও আমি নৈর্ব্যক্তিক ভাবে বের করে নিয়ে আসবো। বুঝতে পারছো? তার মানে ওয়ান কাইন্ড অফ, এটা কি, পোস্ট মর্টেম অ্যানালাইসিস। যেমন ডাক্তার বা তার একজন পেশেন্টকে যেভাবে অ্যানালাইসিস করে, সেখান থেকে যেমন নলেজ বের করে নিয়ে, বিশেষ করে যারা লাশ, মৃত যেসব দেহ, সেগুলোকে কাটাছেঁড়া করে যারা নতুন নতুন ডাক্তার হচ্ছে তাদেরকে শেখার জন্য একটা কি করে দেওয়া হয়, যে হিউম্যান বডি কিভাবে অ্যানাটমি বা এই জায়গাটা অপারেশন করতে হয়, কোন জায়গায় কোন অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে থাকে, কিভাবে কোনটা ফাংশন করে, কাজ করে, এইখান থেকে তাদেরকে টিপস দেওয়া, শেখানোটা অনেক সহজ হয়। আমাদের ক্ষেত্রেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এটাকে বলা হয় কেস স্টাডিজ। এই অপারেশন বা এই পোস্টমর্টেম যেটা করা হয়, এইটার অনেকটা সাথে সিমিলার হচ্ছে কেস স্টাডিজ। কেস স্টাডিজ করে আমরা আসলে কি শিখতে চাই, তাহলে নতুন নতুন আমরা যে সফটওয়্যার আমরা ডিজাইন করব, এক্সিস্টিং সফটওয়্যারটা কিভাবে তৈরি করা হয়েছে, কি টাইপের ফিচার ছিল, তার আর্কিটেকচারটা কেমন ছিল, তার অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা কেমন ছিল, এগুলোকে সেখান থেকে নলেজ নিয়ে আসা, এক্সপিরিয়েন্স নিয়ে আসা, তাহলে আমরা নতুন সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে আরো বেশি এফিসিয়েন্ট ওয়েতে সেগুলো ডিজাইন করতে পারবো। ওকে, তাহলে এটা যেটা বললাম, এরকম ফিচার আমরা বের করব, দেন আমাদের কাজ হলো এই সিস্টেমের আর্কিটেকচারটা কি, যতটুকু আমি ফিচার থেকে বুঝলাম, যদি আর্কিটেকচার আমি পেয়ে যাই সিস্টেমের ডকুমেন্টেশনের মধ্যে, সেটা তো ভালো, সেটা দেখবো, না হলে আমি যতটুকু তার ফিচার ব্যবহার করে যতটুকু বের করতে পারছি, সেখান থেকে তার একটা আর্কিটেকচার আমরা ড্র করব, যে এইরকম সিস্টেমের মডিউল গুলো এইভাবে আসলে কাজ করছে। যেমন এই সিস্টেমের ক্ষেত্রে কি বলা হয়েছে, এইখানে মূলত ইনসুলিন রাখা আছে একটা জায়গায়, দেখো এখানে একটা ইনসুলিন রাখা আছে, আর এই সিস্টেমটা যেহেতু পাওয়ার সাপ্লাই দ্বারা অটোমেটেড একটা রোবোটিক সিস্টেমের মতো, কিন্তু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের মতো কাজ করছে, তাকে একটা পাওয়ার সাপ্লাই এর দরকার আছে টোটাল সিস্টেমটা, আর তার ভিতরের এই মডিউল গুলো আছে। কি কি মূল কাজ হচ্ছে, সে একটা ইনসুলিন কি করবে, পাম্প করবে, পাম্প করে পেশেন্টের শরীরে সেটাকে পুশ করবে। তাহলে ইনসুলিন কতটুকু সে নেবে এবং কতটুকু সে বের করবে, এটার সাথে হলো রিলেটেড। তাহলে এটাকে কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোলার থাকবে, যে ওই পরিমাণে ইনসুলিনটাকে সে সিরিঞ্জে যেরকম আমরা ঢুকাই এরকম ঢুকাবে, প্লাস ওই রকম করে পাম্পে কি করবে, সেটা পুশ করবে, পুশ করে শরীরে সেটাকে ইনজেক্ট করবে। এইখানে একটা সেন্সরের সাথে কানেক্ট আছে, যেটাকে আমরা বলছি ব্লাড সেন্সর। সেই ব্লাড সেন্সর থেকে সে রিডিংটা নেবে, রিডিংটা নিয়ে তার উপর বেস করে কন্ট্রোলার কি করবে, অ্যাকশনে যাবে। ডিসপ্লে রাখা হয়েছে, আমরা সেটা দেখতেও পারবো যে কতটুকু আসলে পুশ করা হলো। এইখানে দুইটা জিনিস দেখো এর সাথে, এই কন্ট্রোলারের সাথে লাগানো আছে, একটা হলো ক্লক আর একটা অ্যালার্ম। অ্যালার্মটা হচ্ছে তোমার হলো যদি অ্যাবনর্মাল কোনো সিচুয়েশন যদি এখানটা আসে, সেন্সর থেকে যদি রিডিং পাই, যেটা আসলে ইনসুলিন পুশ করা তো দূরের কথা, এখন তাকে বাঁচাতে হবে, যে তার হয়তো সুগার লেভেল অনেক কমে গেছে, মানে অ্যালার্ম হয়তো দেবে, অ্যালার্ট করে দেবে যে তোমার এই অবস্থা। সেটা এটাও বিভিন্ন ধরনের অ্যালার্ম থাকতে পারে, এটা হাই সুগার, এটা হচ্ছে লো সুগার, বা এটা একদম সিচুয়েশনে, সিভিয়ার সিচুয়েশনে গেছে, বিভিন্ন টাইপের অ্যালার্ম থাকতে পারে।
এবং এখানে ক্লক রাখা হয়েছে, তার মানে আমরা রেট অফ চেঞ্জের কথা বলেছিলাম। একটা ক্লক থাকবে যে কোন সময় আমরা আসলে এই ইনসুলিনটা তাকে দিচ্ছি, ওই সময় তার ব্লাড সুগারের পরিমাণটা কেমন ছিল, এবং তার পরের দিন বা কোন সময়ে সেটাকে আমরা আবার দিলাম, এরকম যে 1 মাস বা 1 বছরের যে ডেটা এগুলা কাউন্ট করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, একটা ক্লক সিস্টেম এখানে রেকর্ডটা থাকবে, এই টাইমে এই রিডিংটা ছিল তার, এটার সাথে কানেক্ট। আর এখানে একটা নিডলের কথা বলা হয়েছে, তার মানে পাম্পের সাথে অবশ্যই একটা নিডল কি করতে হবে, অ্যাসেম্বল করতে হবে সেটা শরীরে পুশ করার জন্য। এই হলো তোমার, যদি আমরা মেইন একটা সিস্টেমের আর্কিটেকচার বলি, এই মডিউল এবং একটা মডিউল আর একটা মডিউলের সাথে কিভাবে কানেক্টেড আছে, কিভাবে সেটা কন্ট্রোল হচ্ছে, সেই আরো চিহ্নের মধ্য দিয়ে সেটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি। তার মানে আমরা এই আইডিয়া আর্কিটেকচারটা দিয়ে আমরা যে ফিচার গুলো দেখলাম আগে, সেটার সাথে মিলিয়ে যদি দেখি তাহলে টোটাল আইডিয়াটাকে এই ডায়াগ্রামের মধ্য দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পেরেছি। দেন আসে হলো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বা অ্যাক্টিভিটি মডেল, যেটা বলা হয় যেভাবে সিস্টেমটা কাজ করে, ওয়ার্ক করে। একটা ফ্লো চার্ট আমরা এখানে দিতে পারি এর পরিবর্তে, বা এটা ওয়ান কাইন্ড অফ ফ্লো চার্ট। এখান থেকে স্টার্ট, এখানে এসে প্রসেসটা শেষ হচ্ছে। কি কাজ করছে দেখো, প্রথমে হচ্ছে একটা ব্লাড সেন্সর, ব্লাড সেন্সরের যে ডেটাটা আসবে সেটাকে সে রিডিংটাকে সে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে তার কতটুকু আসলে ব্লাড সুগার ছিল সেটাকে সে বের করবে, বের করে নিয়ে এসে সেই ব্লাড সুগারের পরিমাণের উপর তার কি করবে, সেই ইনসুলিন কম্পিউট করবে, কতটুকু ইনসুলিন তার লাগবে, সেই ইনসুলিনের ডোজটা সে পেয়ে গেল, সেই ডোজটা এবার কি করবে, সে পুশ করতে চায়, তাহলে পুশ করার জন্য কতটুকু আসলে তাকে পাম্প করতে হবে, কতটুকু প্রেসার দিতে হবে সেটাকে সে ক্যালকুলেট করবে এবং সেই অনুসারে সেটাকে কমান্ড করবে। তার মানে পাম্প ডেটাটা সে পেয়ে গেল যে এতটুকু পরিমাণে প্রেসার করবে, সেই অনুসারে সে কি করবে, যে কন্ট্রোলার ছিল ইনসুলিন পাম্পের সাথে, সেই কন্ট্রোলারকে সে কমান্ড করবে, কমান্ড করে তার শরীরে পাম্প করে ইনসুলিন ইনজেক্ট করে দেবে। এটা হলো নর্মাল প্রসেসে এইটুকু চলে আসলো। এখানে এই পার্টটা আমি বাকি রাখছি, এইটুকু হলো ইম্পর্টেন্ট পার্ট এই সিস্টেমের। যদি ইনোভেটিভ বলি, ইনোভেটিভটা হলো এইখানে যে একটা নির্দিষ্ট একটা রুলস আমি দিয়ে রাখছি, এই পরিমাণ যদি ব্লাড সুগার থাকে এই পরিমাণ কি থাকবে, ইনসুলিন তাকে পুশ করতে হবে। বাট এইখানে যেটা তারা করছে ইন্টেলিজেন্স সিস্টেমটা, যে অটোমেটিক্যালি একটা ডেটা এখানে লগ ফাইলে জমা হচ্ছে প্রত্যেকবার, যেটা আমি দিচ্ছি এবারে প্রথম একটা ডোজ দিলাম, সেটা একটা একটা টাইমে সেভ করে রাখলো, ডেট টাইম এতটুকু ডোজ, এতটুকু ব্লাড সুগারের এগেইনস্ট আমরা দিলাম। তারপরের দিন দিলাম যখন আবার, বা রাত্রে দিচ্ছি তখন আবার সে কি করবে, এরকম সে সেভ করে রাখলো যে এইটুকু পরিমাণ আবার দিলাম। তাহলে আগের যে রিডিং পরের রিডিং এর সাথে কতটুকু চেঞ্জ হলো, এরকম একদিনে কতটুকু চেঞ্জ হয়, 7 দিনে কতটুকু চেঞ্জ হয়, 30 দিনে কতটুকু চেঞ্জ হয়, এই যে যে চেঞ্জিং, এর উপর কি করে ইনসুলিনের যে ডোজ, শুধু ব্লাডের সুগারের পরিমাণ না, এই রেট অফ চেঞ্জটাও এখানে ইফেক্ট করে। তার উপর বেস করে সে কিন্তু অ্যাজ এ এক্সপেশালাইজড যে ডাক্তার এই ফিল্ডে, সে যেভাবে তাকে ট্রিটমেন্ট করতো, যেভাবে ডোজ নির্ধারণ করে দিত, তোমার সিস্টেম সেভাবে কি করতে পারছে, এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে এখানে তার ডোজের শুধুমাত্র এর উপর রিডিং এর উপর না, এই ডেটাটার উপর কাজেরও একটা প্রপার ডোজটাকে সে করতে পারছে, পরবর্তীতে পরবর্তী মাস থেকে বা পরবর্তী সপ্তাহ থেকে সে সিলেক্ট করে দিতে পারছে। এই হলো তোমার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। দেন আমরা বলছিলাম যে এই সিস্টেমের আসলে মেইন কন্ট্রিবিউশন কোনটা বা হাই লেভেল ফিচার কোনটা, সেটাকে তোমাকে কি করতে হবে, দেখাতে হবে। এটাকে বলা হয় কন্ট্রিবিউশন বা আরেকটু হাইলাইট করা সিস্টেমটাকে, যেটা আমরা দেখলাম এতক্ষণ পরে। মেইন সিস্টেম আর্কিটেকচার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দুটো অ্যানালাইসিস করে দেখলাম যে সিস্টেমের মেইন কন্ট্রিবিউশন হচ্ছে সিস্টেমটা কি করবে, সিস্টেম শ্যাল বি অ্যাভেলেবল টু ডেলিভার ইনসুলিন হোয়েন রিকোয়ার্ড। তার মানে একটা শরীরে যখন ইনসুলিন দরকার তখনই সেই সিস্টেম কি করতে পারবে, এটা অ্যালার্ট দিবে। অ্যালাউ করবে। এটা হলো প্রথম একটা ফিচার, কন্ট্রিবিউটরি ফিচার। দেন এটা হলো ইম্পর্টেন্ট আর একটা ফিচার, যেটা বলছেন যে লগ ফাইলটা যেটা থাকবে, সেই লগ ফাইলটা মেইনটেইন করে তার শরীরে যতটুকু আসলে একজাক্ট পরিমাণ দরকার, এখানে কোনো মিস হবে না বা ভুল ট্রিটমেন্ট হবে না, এই জায়গার যে সিদ্ধান্তটা নেওয়ার যে ক্যাপাবিলিটি,
সেইটা থাকবে এবং এটা এমন ভাবে টেস্টেড, এই সিস্টেমটা, এই অ্যামাউন্টটা কোনোভাবেই কি হবে না, ভুল হওয়ার সম্ভাবনা নাই। বলছে কারেক্ট অ্যামাউন্ট, তার মানে এটার উপর ডিপেন্ড করবে হচ্ছে হলো তোমার সিস্টেম কতটা রিলায়েবল, যে আসলেই রোগীর জন্য এটা রিলায়েবল কিনা, পেশেন্টের জন্য, নাকি ভুল ডোজ দিতে পারে, কোনো রিস্ক আছে কিনা। তার মানে টেস্টেড যে সিস্টেম যেমন ভাবে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাথে এমন ভাবে কম্প্যাক্ট আছে, কোনো ধরনের ভুল ডোজ এখানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য আমরা বলছি যে সিস্টেম shall perform reliably and deliver the correct amount of insulin to contract the current level of blood sugar. ঠিক আছে, যে ইয়াটা আছে সেটাকে কাউন্টার করতে পারবে, প্রতিরোধ করতে পারবে কোনটা, এইটা দ্বারা। তার মানে রোগীর জন্য যে প্রপার ট্রিটমেন্ট সেটা তোমার এই সিস্টেম দ্বারা কি হবে, রিলায়েবলি দেওয়া সম্ভব। এটা তুমি ক্লেম মানে তুমি অ্যানালাইসিস করে এটা আসলে বের করে দিতে পারবে সিস্টেমের ডিজাইন বা অ্যাক্টিভিটি প্ল্যান থেকে। দেন দা সিস্টেম, এইটা হলো তোমার ডিসিশন। কিন্তু আগেরটা তোমার সিস্টেমের কি ছিল, ফিচার ছিল, ওই ফিচারের সাথে তুমি মিলিয়ে দেখলা তোমার সিস্টেম আর্কিটেকচার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম সব অ্যানালাইসিস করে তুমি এইবার কেস স্টাডিতে বলতে পারে এই সিস্টেমটা এই ফিচার আসলে তারা ডিজার্ভ করে তার সিস্টেম। The system must therefore be designed and implemented to ensure that the system always meets this requirement. তার মানে যে ফিচার গুলো আমরা দেখে আসছিলাম সেই রিকোয়ারমেন্ট গুলো সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করা আছে, এমন ভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সবগুলো রিকোয়ারমেন্ট কি করতে পারে, ফুলফিল করতে পারে। ওকে, এই হলো মেজর যে পার্ট, এই পার্ট গুলো থাকবে তোমার যে কোনো একটা সিস্টেমের কেস স্টাডিজতে। স্যার হ্যাঁ বলো। যা বুঝলাম স্যার, এখানে তো সম্পূর্ণ মনে হয় যেন মেশিন লার্নিং এই করা, মানে আমি যাই করছি সবই আমি মনে হয় যেন আগে থেকে মেশিনকে বলে রাখতেছি, তারপর তুমি এরকম করবা। হ্যাঁ অবশ্যই, কোন সিস্টেমকে তুমি যেমন ধরো যে কোনো সিস্টেমে অবশ্যই একটা ডেটাবেস রিলেটেড সিস্টেম, ওখানে হয়তো সরাসরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দিতে হয় না, অ্যাকুরেট ডেটার সাথে ম্যাচ করে সে কি করে রেজাল্ট দেয়। ওটাও ওয়ান কাইন্ড অফ লার্নিং, মেশিনকে শিখিয়ে রাখা হয় যে এই টাইপের ডেটা, ধরো ব্লাড সুগার যদি 5 আসে ইনসুলিন দিবা 6, কথার কথা। এটা শুধুমাত্র ডেটাবেস, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইভাবে নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কোথায়, যে ব্লাড সুগার 5 হলেই যে ইনসুলিন সবসময় 6 হবে বিষয়টা তা না। ঠিক আছে, এই জি স্যার। ইনসুলিন 6ও হতে পারে কোনো সময়, এই 5-এর জন্য 7ও হতে পারে কোনো সময়, কোনো সময় 8 হতে পারে, কোনো সময় 4 এখানে স্যার হতে পারে। ডেটাবেজে শুধু আমরা স্যার বলে রাখছি যে এটা এটা হলে এটা করবা। হ্যাঁ, এখানে অনেকগুলো রুলস আমাদের সেট করা আছে, কন্ডিশন সেট করা আছে, অর্থাৎ যে যে লজিকের উপর বেস করে আমরা ডিসিশন নিতে পারি, শুধুমাত্র একটা ডেটার সাথে সে ম্যাচ করছে না, বুঝতে পারছো? জি তার মানে যে যে কন্ডিশন, তার মানে একটা হিউম্যান, একটা রিয়াল একজন ডাক্তার যে যে ক্রাইটেরিয়া ফলো করে যে যে থিঙ্কিং অ্যানালাইসিস সে করতে পারে, তোমার সিস্টেম এখানে তাই করতে হবে। এই জন্য এখানে বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করা আছে, অ্যাপ্লাই করা আছে। ওকে, যদি এরকম হতো শুধুমাত্র এই পার্টটা থাকতো, এখানে আসো দেখাই, এই পার্টটা নাই তোমার, কথার কথা তুমি ধরো এইখানে, তাহলে কিন্তু অনেকটা ইজি সিস্টেম। এখানে জাস্ট ডেটাবেজে তুমি একটা রুলস দিয়ে রাখলাম যে ব্লাড সুগার যদি 5 হয় এই পরিমাণ কি আসবে, ডোজ আসবে, সে দিয়ে দিবে, আর কোনো নাই। কিন্তু এই যে তোমার মেমোরি কি করে রাখছে, সে সেভ করে মানুষের মতো স্মৃতি, প্রথম দিন এইটা দিছি, তারপরের দিন এইটা দিছি, তারপরের দিন এরকম রিডিং আসছে, তাহলে 3 দিন বা 5 দিনের এভারেজ করে আমি দেখলাম রেট অফ চেঞ্জটা এরকম এরকম ভ্যারি করতেছে, তাহলে তার ইনসুলিনের মাত্রা এরকম হওয়া উচিত। বুঝতে পারছো? জি স্যার। এই জন্য ইম্পর্টেন্ট এখানকার হাইলাইট করা হয়েছে, এই জন্য এই পার্টটাকে বেশি সিস্টেমের ক্ষেত্রে এখানে তাদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি। পার্থক্যটা স্যার এখানেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তার মানে এরকম তোমরা হলো বিভিন্ন টাইপের সিস্টেম বেশি বেশি করে তোমরা এখন আগে যেরকম দেখছো আর এখনকার দেখা। আমি ধরো মাঝখানে একটা ইয়া করলাম, আমি তো জার্নালিজম কিছুদিন পড়ালেখা করছি, তারপরে বাংলাদেশ গণমাধ্যম ইনস্টিটিউট, এটা ইলেকট্রনিক মিডিয়ার, ওইখানে একটা কোর্স করছিলাম 3 মাসের। এটা মূলত অনেকটা এইরকম যে সিনেমা তৈরি করে যারা প্রযোজক, মানে প্রযোজনা কৌশল, তার উপরে। এরপরে যেটা প্রবলেম হলো
সিনেমা তো আগে দেখতাম, খুব মজা পেতাম, বুঝতে পারছো? পরে সিনেমা দেখতে আসলে যখন ফিল্ম দেখছি, বারবার খালি এই শটটা এইভাবে নেওয়া হয়েছে, ওই সিনেমার আর মজা পাচ্ছি না। ঠিক আছে, মানে সিনেমা কিভাবে তৈরি করা হয়েছে, তখন গ্রামারটা আমার জানা হয়ে গেছে, যে কোনো সিন দেখলেই দেখতেছে এই সিনটা তো অরিজিনাল সিন না, এটাকে এইভাবে করা হয়েছে, এই অ্যাঙ্গেল থেকে এটাকে ক্যামেরা থেকে কি করা হয়েছে, শুট করা হয়েছে, এইখান থেকে এই স্ক্রিপ্টের ব্যাকগ্রাউন্ড, এই জিনিসটা, এই লাইটটা এখানে কি করা হয়েছে, ফোকাস করা হয়েছে, মানে তখন চলে যায় তার অ্যানালাইসিস। তোমাদের এখন থেকে যেটা কাজ অনেকটা এরকমই, যে দেখবা যে এখন সফটওয়্যার একটা চালাইতে গেলেই যদি এই কেস স্টাডিজ এর অভ্যাসটা গড়ে তোলে, দেখবা যে সফটওয়্যার কি আউটপুট দিছে, কি ফিচার, সেটা তোমার মাথায় আসবে না। তোমার বারবার কোশ্চেন বা কিউরিসি জাগবে যে সফটওয়্যারের ব্যাক এন্ডে মনে হয় এই জিনিসটা কাজ করছে, ব্যাক এন্ডে মনে হয় ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে, এই টেকনিকটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। বুঝতে পারছো? তার মানে কেস স্টাডিজটা অনেকটা এইরকম, তুমি এখন যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে যাও, দেখবা যে এই ক্রাইটেরিয়া গুলো তোমাকে বেশি কি করবে, অ্যানালাইসিস এর দিকে তোমাকে নিয়ে যাবে, যদি এই কেস স্টাডিজ এর অভ্যাসটা করে। ওকে, এবং এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার করতে হলে এই কেস স্টাডিজ এর এই অভ্যাসটা আমাদের খুব দরকার। তাহলে বাকি আর দুইটা কেস স্টাডিজ আছে, তোমরা একটু দেখে নিও সিমিলার ওয়েতে। আর তোমাদের এর উপর একটা সিটি আমি দিয়ে দেবো, সিটি বলতেছে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, সেই অ্যাসাইনমেন্টটাও তোমাদের যে কোনো সফটওয়্যার, সেটা মাইক্রোসফট ওয়ার্ড হতে পারে, সেটা তোমার ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা তোমরা সাথে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, সেটা হতে পারে, একটা ফটোশপ নিয়ে যারা কাজ করে সেটার উপর হতে পারে, ঠিক আছে, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যারা কাজ করো, বা বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যদি কারোর সাথে পরিচিত থাকে, সেখানে যদি সফটওয়্যারের সাথে ইনভলভ থাকে, কোনো মোবাইল অ্যাপের সাথে যদি তোমাদের ইনভলভমেন্ট থাকে, যে কোনো একটা কিছু নিয়ে এই টাইপের ওই সিস্টেমটার পরিপূর্ণভাবে কেস স্টাডি করা, এই টাইপের একটা অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়ে দেবো, ফ্রিডমও থাকবে তোমাদের অ্যানালাইসিস করার। এই জন্য অ্যাসাইনমেন্টটা তুমি হুবহু ইয়ে থেকে পাবাও না, নেট থেকে ডাউনলোড করে তুমি নিতেও পারবা না, আছে প্রচুর স্টাডি, সেটা কিন্তু হুবহু নিলে পারে আমি দেখলেই বুঝতে পারবো এটা তোমার স্টাডি না কন্টেন্ট স্টাডি। এই জন্য তোমরা এখানে ফ্রিডম আছে, ভুল করার কোনো সুযোগ নাই, মানে যা লিখবা ওটাই সঠিক আমি ধরে নেব। ঠিক আছে, এরকম ডায়াগ্রাম করে দেখাবো স্যার? হ্যাঁ, এই যে এই প্রসেস গুলো থাকবে, মেইন ফিচার গুলো থাকবে, একটা ব্লক ডায়াগ্রাম থাকবে আর্কিটেকচার, আর একটা তোমার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বা ফ্লো চার্ট, এখানে অনেকে অ্যালগোরিদমও দিতে পারে, ঠিক আছে, আর একটা থাকবে হলো তোমার অ্যানালাইসিসে এইখানকার হাই লেভেল ফিচার গুলো কি ছিল এই সিস্টেমের। স্যার এটা তো আমি আমার রেগুলার ইউজে যে কোনো একটা সফটওয়্যারের উপর ভিত্তি করে হ্যাঁ, লিখতে পারি। যে কোনো হ্যাঁ, আমি সেটাই বলছি। আমি একটা সিস্টেমের জন্য দেখালাম, তোমরা তোমরা যে সিস্টেমের জন্য ভালো, তোমরা যেটা সাথে আসলে এই ফিচার গুলো বের করতে পারবা, কিছুটার সাথে ইউজ টু আছো, এই টাইপের সফটওয়্যার হলেই ভালো। ঠিক আছে, তাহলে আমরা একটু নেক্সট টপিকে যাই। আর একটা কোশ্চেন এটা নিয়ে, বলো। যে মানে দেখা যাচ্ছে এখন তো আমরা সেইভাবে এটাতে ইউজ টু না, তো একটু যদি কম বেশি হয় তাহলে কি প্রবলেম? কোনো সমস্যা নাই, আমি সেটাই বলছি না, ভুল করার কোনো সুযোগ নাই আসলে। ঠিক আছে, সুযোগ নাই মানে হলো ভুল এখানে কাউন্ট করা হবে না, এখানে দেখাই হবে তোমরা কেস স্টাডিজ তোমার অ্যানালাইসিসটা কেমন। ও জি স্যার, বুঝছি। বুঝতে পেরেছো? তুমি কিভাবে কতটুকু বুঝছো, কতটুকু অ্যানালাইসিস করছো, আমরা যতটুকু আসলে নলেজ অ্যাচিভ করলাম এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টারের ওগুলোর আলোকেই তোমরা কি করো। এর আগে মনে হয় করছিলাম না একটা ইউনিভার্সিটির, তোমাদের সেকশনে করিনি মনে হয়, নাকি তোমাদের সেকশনেই করছি, যে রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে মেইনটেবিলিটি জি ডিপেন্ডেন্সি। স্যার, আমাদের সেকশনে জি স্যার হ্যাঁ, ওটা ওটা করছেন। ওয়ান কাইন্ড অফ কেস স্টাডিজ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ইয়াতে যাই। হ্যাঁ, চ্যাপ্টার 2, এটা মূলত চ্যাপ্টার 2, এটা হলো সফটওয়্যার প্রসেস। সফটওয়্যার প্রসেস এটাও আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে একটু পড়েছিলাম, মনে করতে পারো কিনা, দেখা দেখা যাচ্ছে, এটা দেখা তো। এখনো আসেনি স্যার। আসে নাই স্যার এখনো।
এখন তাও আসে নাই স্যার। কারণ কি এমন করছে কেন আমার সাথে? এখন নিশ্চিত আসছে কি বলো? জি স্যার। স্যার এখন আসছে। এখানে দেখো সফটওয়্যার প্রসেস নিয়ে আমরা এই চ্যাপ্টারে একটু ডিসকাস করব, সাথে সাথে আজকে যেটা মূলত থাকবে টোটাল প্রসেসের মধ্যে আমরা যাব না, একটা কোয়ালিটি প্রসেস বা স্ট্যান্ডার্ড প্রসেস আমরা কিভাবে ফলো করতে পারি সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। তার কিছু মডেল আছে, সেখানে সিএমএম মডেল আমরা দেখে আসছিলাম ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, দুইটা মডেল আইএসও আর হলো সিএমএম। আইএসওটা হলো আইআইটি কোড বা এসিএম স্ট্যান্ডার্ড, সেটা সব প্রোডাক্টের ক্ষেত্রে, ইলেকট্রনিক প্রোডাক্টের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। সফটওয়্যারের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি প্রেফার করি হলো সিএমএম, ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তবে সফটওয়্যার প্রসেস সম্পর্কে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমরা একটু ডিসকাস করে আসছিলাম, মনে পড়ে কিনা দেখো। যে কোনো সফটওয়্যার আমরা ডেভেলপ করতে যাই না কেন, মিনিমাম 4টা প্রসেস আমাদের ফলো করতে হয়। কি কি জানা ছিল বলতে পারবা? তোমাদের সবাইকে তো এখন আমি চিনে উঠতে পারি নাই, একজন যে র্যান্ডমলি বলবো, কাকে বলবো বলো? স্যার একটু মনে করাই দিলে হয়তো। চারটা বলছিলাম, 4টা ধাপ। অবশ্যই একটা সফটওয়্যার ডেভেলপ করতে হলে মিনিমাম 4টা ফেজ বা 4টা ধাপ আমাদের কি করতে হয়, ফলো করতে হয়। হ্যাঁ, একটা সফটওয়্যার তৈরি করার জন্য কি কি করা লাগে? প্রথমে কি করতে হয়? সফটওয়্যার স্পেসিফিকেশন এগুলা। স্পেসিফিকেশন, হ্যাঁ প্রথমে আচ্ছা। তারপরে তারপরে ডেভেলপমেন্ট। জি স্যার, তারপরে ভ্যালিডেশন, তাই না? তারপরে ইভালুয়েশন। জি স্যার। এই 4টার কথা বলেছিলাম আমরা। তার মানে মিনিমাম এই 4টা, এই প্রসেসের মধ্যে এই 4টা ধাপ অবশ্যই থাকবে। যে কোনো স্ট্যান্ডার্ড মডেলই আমরা ফলো করি না কেন, সেগুলোর অনেকগুলো ধাপ থাকতে পারে, 5টা 6টা অনেক জায়গায় আছে, কিন্তু এই 4টের মধ্যেই কোনো না কোনো ধাপের মধ্যে সেটা পড়বে। তারপরে এখানে আমরা সেই মডেলগুলো দেখবো, ডিফারেন্ট প্রসেস মডেল আছে, প্রসেস অ্যাক্টিভিটিস গুলো দেখবো, কপিং উইথ চেঞ্জ, তারপর দ্য রেশনাল ইউনিফাইড প্রসেস গুলো কি সেগুলো দেখবো, বিভিন্ন মডেলের এগুলো এক্সাম্পল। দেন যদি আমরা বলি এটার ব্যাকগ্রাউন্ডটা কি, ব্যাকগ্রাউন্ডটা হলো এ প্রসেস ইজ নট এ স্ট্যাটিক এন্টিটি। এটাতে আমরা বলছি যে যে কোনো প্রসেস আসলে কোনো ফিক্সড না, যেই প্রসেসেই আমাকে সফটওয়্যারটা ডেভেলপ করতে হবে। তাহলে এটা চেঞ্জ হতে পারে কিসের সাপেক্ষে? আমরা যে পি অ্যান্ড কিউ দেখে আসলাম, প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি। আমরা যদি আমার প্রোডাক্টিভিটি বাড়াতে হয় তাহলে প্রসেস একটু চেঞ্জ হবে, কোয়ালিটি যদি আমরা একটু কম্প্রোমাইজ করি। আবার যদি বলি যে না, কোয়ালিটি আমাকে কি করতে হবে, এনশিওর করতে হবে, প্রোডাক্টিভিটি কম্প্রোমাইজ করি, তাহলে এক ধরনের প্রসেস আমাকে যেতে হবে। যদি বলি যে না, দুটি কনসিস্টেন্ট থাকবে, তাহলে এক ধরনের প্রসেস আমাকে যেতে হবে। তার মানে প্রসেসটা আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করবো ঠিক, বাট এটা আমাদের প্রোডাক্টিভিটি কোয়ালিটির উপর ডিপেন্ড করি। বিভিন্ন সময় এই প্রসেসটা কি হতে পারে, চেঞ্জ হতে পারে। ফোকাস অফ প্রসেস ম্যানেজমেন্ট ইজ টু ইভালুয়েট এন্ড ইমপ্রুভ দ্য প্রসেস। কি করছে এই প্রসেসটা সবসময় কি করবে, আমরা কিসের উপর ফোকাস করব বলতো? এর একটা ম্যানেজমেন্ট আছে প্রসেসের, সেটার উপর করব। মেইনলি তোমার টার্গেট থাকবে হলো কিভাবে আমরা এই প্রসেসটাকে ইভালুয়েট করতে পারি। এমন একটা ম্যানেজমেন্ট প্রসেস থাকবে যার মধ্যে দিয়ে আমরা ইভালুয়েট করতে পারি এবং ইমপ্রুভ করতে পারি। Then is different from project management which focus on a project. এটা আমরা বলছি যে
এখানে হলো প্রসেস ম্যানেজমেন্ট একটা জিনিস, আর একটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা কিন্তু আর একটা জিনিস। প্রজেক্ট ম্যানেজমেন্ট আসবে হলো হোল প্রজেক্টের মধ্যে তার একটা প্ল্যান থাকবে, তার একটা টাইম থাকবে, প্ল্যান মানে তার সাথে টাইম এবং কস্ট এবং হিউম্যান রিসোর্স ইনভলভ থাকবে, কতজন তোমার টিম মেম্বার আছে, কত সময় ধরে তোমরা এই কাজটা করবে, প্রজেক্টটা নিয়ে হাঁটবে, তারপরে তোমার কিরকম খরচ আসবে, খরচটা কোন কোন খাতে কতটুকু, কোন কোন ফেজে কতটুকু তুমি করবে, এটা ডিটেইলড প্ল্যান থাকবে, এটাকে বলছি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট। আর প্রসেস ম্যানেজমেন্ট কি? প্রসেস ম্যানেজমেন্টে কিন্তু কি নেই, ডিটেলস প্ল্যান থাকবে না। প্রসেস ম্যানেজমেন্টে একটা পার্ট শুধু যে একটা প্রোডাক্ট রিলেটেড, এখানে কতজন লোক এখানে কাজ করছে এটা ইম্পর্টেন্ট বিষয় না, কত সময় ধরে তুমি কাজ করবে এইটা একসাথে ইনভলভ থাকবে, শুধুমাত্র যে স্টার্টিং ডেট, এন্ডিং ডেট, এই ফেজে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করব, এই ফেজে আমরা ডেভেলপ করব, এই ফেজে আমরা ভ্যালিডেট করব, এই ফেজে আমরা ইভালুয়েট করব। ধরো 4টা ফেজ, এই 4টা ফেজের কাজটা সিকুয়েন্সিয়ালি আমরা যে টাইমে করার কথা সেটা করতে পারছি কিনা, কিন্তু এটা কত খরচ লাগবে, কতজন লোকের সাথে ইনভলভ হবে, কে কোন দায়িত্ব পালন করবে, এটা প্রসেস ম্যানেজমেন্টের পার্ট না, এটা হবে প্রজেক্ট ম্যানেজমেন্টের পার্ট। তার প্রসেসের পার্ট হলো যে যে অ্যাক্টিভিটিস সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড, সেই প্রসেস গুলোকে আমরা ম্যানেজ করছি কিনা, সেটা কোনটার পরে কোনটা আসবে, কোনটার উপর কোন প্রসেস ডিপেন্ড করবে, সেই সিকোয়েন্সটা আমরা ঠিক রাখতে পারছি কিনা। এই জন্য দুইটার সাথে অনেক সময় আমরা গুলিয়ে ফেলে থাকি যে প্রসেস ম্যানেজমেন্ট আর প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রসেস ম্যানেজমেন্ট হলো প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা পার্ট, আর প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা লাস্ট চ্যাপ্টারে, অ্যাডভান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা চ্যাপ্টার আছে আমাদের এখানে, সেটা পড়বো, ওই সময় প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ডিটেলস আমরা জানবো। এটা মূলত আমি যেটা ডিসকাস করলাম, যে কোনো সফটওয়্যার আমরা ডেভেলপ করি না কেন এই 4টা পার্ট আমাদের অবশ্যই কি করতে হয়, ফলো করতে হয়। যেমন স্পেসিফিকেশন পার্ট, যেমন দেন ছিল ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন, মানে এটা ডেভেলপমেন্ট পার্ট, আর ভ্যালিডেশন পার্ট এন্ড ইভালুয়েশন পার্ট। তারপরে ছিল আমাদের হলো যেটা আমরা আসলে চাচ্ছি, সফটওয়্যার প্রসেস ডেসক্রিপশনের মধ্যে যে জিনিসগুলো আমাদের থাকতে হবে, প্রোডাক্ট থাকতে হবে, বিভিন্ন রোলস থাকতে হবে, প্রি এন্ড পোস্ট কন্ডিশন যেগুলো সেগুলো ডিফাইন থাকতে হবে। তার মানে মেইনলি যদি আমরা বলি প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হলো এইটা থেকে আমরা কি আউটপুট চাচ্ছি, যেটা আমরা কেস স্টাডিজে দেখলাম, যে ফিচার গুলো, রিকোয়ারমেন্ট গুলো, সেইগুলো যে প্রসেস অ্যাক্টিভিটিস, সেগুলোকে বের করে নিয়ে আসা। দেন থাকবে হলো রোলস, যেটা যে রেসপন্সিবিলিটি করে যে পিপল, কোন ফেজে কারা কারা আসলে রেসপন্সিবল পার্সন থাকবে। প্রি অ্যান্ড পোস্ট কন্ডিশন, মানে একটা সফটওয়্যার তৈরি করার আগের কি কন্ডিশন ছিল, সেটা যে স্টেটমেন্ট, এবং পরের সেটাকে টেস্টিং এর পরে যেটা আসলে আসার কথা সেটা কি আছে, এই জিনিসগুলো তোমার প্রসেসের মধ্যে ডেসক্রিপশন আকারে এগুলো দিয়ে থাকতে হবে। আমরা এই প্রসেসটাকে দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে হলো প্ল্যান ড্রাইভেন, আর একটা অ্যাজাইল প্রসেস। প্ল্যান ড্রাইভেনটা হলো এটা স্ট্রিক্ট, অনেকটা হার্ড কোডেড বলা চলে, ঠিক আছে, যে যে ফেজ আমাকে ফলো করতে হবে। ধরো ওয়াটারফল মডেল আছে, এরকম ভি শেপ মডেল আছে, স্পাইরাল মডেল আছে, বিভিন্ন মডেল আছে প্ল্যান ড্রাইভে। তার মানে ওইখানে যে যে ফেজ আছে প্রত্যেকটা ফেজকে আমাকে প্রপারলি ফলো করতে হবে যদি প্ল্যান ড্রাইভেন মডেলে আমি যাই সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসে। তাহলে এইটা, আর অ্যাজাইল মেথডটা হচ্ছে হলো প্ল্যান ড্রাইভেনের থেকে একটু ফ্লেক্সিবল, সব ফেজ আমি কমন ফেজ কিছু থাকবে, কিন্তু হুবহু আমাকে ওই ফেজই যে ফলো করতে হবে বিষয়টা তা না। এটা হলো প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে অনেকগুলো ফেজ আমরা মিনিমাইজ করে ফেলতে পারি, টাইমটাকে শর্ট করে নিয়ে আসতে পারি, কস্ট অনেক সময় রিডিউস করা লাগতে পারে। এর উপর বেস করে তখন আমরা বিভিন্ন অ্যাজাইল প্রসেসেও যেতে পারি। বাট আমরা যে প্রসেসে সফটওয়্যার ডেভেলপ করি না কেন, মেইন কনসার্ন হলো এখন যেটা আমরা ডিসকাস করতে চাই সেটা হলো ইমপ্রুভমেন্ট।
প্রসেসের ইমপ্রুভমেন্ট, যদি আমরা একটা কোয়ালিটি সফটওয়্যার বা প্রোডাক্ট যদি ডেভেলপ করতে চাই, তাহলে যে প্রসেসে প্ল্যান ড্রাইভেনই যায় আর অ্যাজাইলেই যায়, এই প্রসেসের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট দরকার। এই ইমপ্রুভমেন্টের জন্য একটা ফ্রেমওয়ার্ক লাগবে। ফ্রেমওয়ার্ক ইমপ্রুভমেন্ট বা একটা স্ট্যান্ডার্ড যদি আমি ঠিক করতে চাই, একটা ফ্রেমওয়ার্ক ফলো করতে হবে। এরকম দুইটা ফ্রেমওয়ার্ক আমরা আগেই বলেছি, একটা হলো আইএসও মডেল থাকে, আর একটা সিএমএম। সফটওয়্যারের ক্ষেত্রে আমরা সিএমএমটা অর্থাৎ ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল, যেটা এটাকে আমরা প্রিফার করব। তাহলে ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেলটা কি, এক কথায় যদি বলি এটা একটা বেঞ্চমার্ক। তাহলে দুইটা পার্থক্য আরেকটা আমাদের মনে রাখতে হবে। এটা একটা মডেল, ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল, এটা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল না। ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল হলো যে মডেলকে ফলো করে আমরা সফটওয়্যার তৈরি করি, সেটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল। সেটাকে আমরা এসডিএলসি মডেল, ওয়াটারফল, ভি শেপ, এগুলোকে আমরা বলি। আর এইটা কি, যে ওয়াটারফল, ভি শেপ, যে মডেলই আমরা ফলো করি না কেন, ওই মডেলটা কতটুকু স্ট্যান্ডার্ড ওয়েতে আমি ফলো করছি, সেটাকে যে পরিমাপ করবে, স্ট্যান্ডার্ডাইজেশন যে করবে, সেটাকে আমরা বলছি সিএমএম মডেল। এই জন্য এটা একটা বেঞ্চমার্ক, আর ওটা হলো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস মডেল। দুইটার সাথে একটা পার্থক্য, একটাকে সার্টিফাই করে এই মডেল, ওই যত প্রসেস মডেল আছে সফটওয়্যার ডেভেলপমেন্টের, সেগুলো কতটুকু স্ট্যান্ডার্ড, কতটুকু কোয়ালিটি ওয়েতে আমি ইমপ্লিমেন্ট করছি, কোন অর্গানাইজেশন কিভাবে সেটাকে ফলো করছে, এই স্ট্যান্ডার্ডাইজেশনটা ঠিক করে হলো সিএমএম মডেল। এইটুকু বুঝতে পারছি কিনা দুইটা পার্থক্য? হ্যাঁ স্যার ফ্রেমওয়ার্কটা স্যার বুঝি নাই স্যার। আবার বলি, ধরো আমি একটা কাজ করছি, হ্যাঁ আমি একটা চাকরি করি, ধরো তোমাদের গ্রিন ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার কিছু রুলস আছে, আমার কিছু অ্যাক্টিভিটিস আছে, তাই না? কি অ্যাক্টিভিটিস? প্রথম অ্যাক্টিভিটিস হলো ক্লাস নেওয়া, তোমাদের ক্লাস নেওয়া একটা অ্যাক্টিভিটিস। দ্বিতীয় অ্যাক্টিভিটিস হলো আমার কিছু কি করা, একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু রুলস আছে। যেমন ধর আমি আইটি করি, স্টুডেন্ট ট্রান্সের সাথে কাজ করছি, প্রফেশনাল বিভিন্ন অর্গানাইজেশনের সাথে করছি, যেগুলো সবই আমার ইনস্টিটিউশনের সাথে রিলেটেড। একটা কনফারেন্সে পাবলিকেশন চেয়ার হিসেবে কাজ করছি, ঠিক আছে, প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। তার মানে এটা আমার জব রেসপন্সিবিলিটির সাথে এটাও রিলেটেড। কিন্তু কথা এখন ধরুন আমি কেমন ক্লাস নিচ্ছি, ক্লাস একটা কাজ আমার, আমি তোমাদের কেমন ক্লাস নিচ্ছি, দেখো সেমিস্টার শেষে তোমরা আমাকে একটা ইভালুয়েট করছো, তাই না? ইভালুয়েট করার কিছু কি আছে, মানদণ্ড আছে, যে স্যার টাইমলি ক্লাসে আসছে কিনা, স্যার যে বিষয়টা পড়াচ্ছে সেই বিষয়ের উপর স্যারের নলেজ কেমন, ঠিক আছে, আমাদেরকে ভালো মতো বোঝাতে পারছে কিনা, রিয়েল লাইফের বিভিন্ন এক্সাম্পলের সাথে রিলেট করতে পারছে কিনা, এগুলো হলো একটা প্যারামিটার আমাকে ইভালুয়েট করার। বুঝতে পারছো কিনা? জি স্যার। তার মানে একটা কিন্তু আমি কাজ করছি, সার্ভিস অ্যাক্টিভিটিস, সেই কাজটা কতটা স্ট্যান্ডার্ড ওয়েতে করছি, এই স্ট্যান্ডার্ডটা তোমার হলো যে কোশ্চেনিয়ার যেটা তৈরি করা হয়েছে, এটা হলো তোমার প্যারামিটার, এটা হলো তোমার স্ট্যান্ডার্ড। বুঝতে পারছো? আর এই ফ্রেমওয়ার্ক যেটা বলছি, তাহলে কাজ করা, সফটওয়্যার প্রসেস মডেল হলো আমার এরকম যে ডিউটিস আছে, সেই ডিউটিস গুলো করা, সেই ডিউটিটা কতটা স্ট্যান্ডার্ড ওয়েতে হচ্ছে, সেইটা পরিমাপ করবে হলো তোমার ফ্রেমওয়ার্ক, বেঞ্চমার্ক। বুঝতে পারছো? বেঞ্চমার্ক। হ্যাঁ, তুমি কিন্তু ইজিলি বুঝতে পারছো যে প্রথম পয়েন্ট, স্যার টাইমলি ক্লাসে আসে কি আসে না। তুমি যদি নৈবেত্তিক ভাবে তুমি যদি কি করো, এখানে মার্ক করতে চাও, তাহলে কিন্তু তুমি এটা কি করবা, স্ট্যান্ডার্ড তুমি দেখবা, মিলাবা সবগুলা ক্লাসে স্যার যখন আসে ঠিক টাইম আসছে কিনা, ঠিক টাইমে স্যার করছে কিনা, দেখে তুমি দেখবে হয়তো মার্কস আছে 1 থেকে 5 পর্যন্ত, তুমি একটা গ্রেডিং কিন্তু ওখানে ঠিকই বসাবা। তুমি কিসের বেসিসে এই গ্রেডিংটা বসাবে? নিশ্চয়ই এখানে একটা স্ট্যান্ডার্ড ছিল। জি স্যার। বুঝতে পারছো? এই যে স্ট্যান্ডার্ড, তার মানে আরো একটু সহজ ভাষায় যদি বলি, তুমি ধরো বাজারে গেলে, বাজারে যে তুমি কি করছো, তোমার বাড়িতে গেস্ট আসছে, তুমি একটু চাল কিনতে গেছো, বাড়িতে দোকানে যে বললা যে দোকানদার ভাই আমাকে বাড়িতে অনেক গেস্ট আসছে, আমাকে চাল দেন। ঠিক আছে, এখন দোকানদার তোমাকে কিভাবে চালটা দেবে? হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করবে কতজন মেহমান আছে বা এরকম কিছু, তারপর দিবে। হ্যাঁ, তারপরে কি ওইটা তোমাকে একটা আন্দাজে দিয়ে দেবে? সে নিশ্চয়ই একটা মেজার করতে হবে তাকে, তাই না?
মেজার করে, তো 5 কেজি না 6 কেজি 10 কেজি যেটাই হোক, একটা মেজার করে তোমাকে একটা দাড়ি পাল্লা আছে, বাটখারা আছে, সেইটা দিয়ে মেপে তারপরে তোমাকে 5 কেজি চাল দেবে, তাই না? এখন তোমাকে 1 পোটলাই করে দিয়ে যদি বলে তুমি এটা নিয়ে যাও, সে কি তার দাম রাখতে পারবে? না মেপে যদি দেয়, না স্যার। তাহলে ওই যে কতটুকু চাল দিলে এটাকে তোমাকে কি করতে, মেজার করতে হবে। যেটা দিয়ে মেজার করা হলো, তার মানে একটা পাথর আছে ওখানে, এই পাথরটা হলো স্ট্যান্ডার্ড, এই পাথরটাই হচ্ছে তোমার বাটখারাটাই হলো তোমার ফ্রেমওয়ার্ক চাল মাপার ক্ষেত্রে। বুঝতে পারছো? জি তার জি, মানে পৃথিবীর যে জায়গায় তুমি এই চালটা মাপো না কেন, সব জায়গায় 5 কেজি চাল 5 কেজি হবে, চেঞ্জ হবে না। বুঝতে পারছি। ওকে, তার মানে একটা হলো প্রসেস, একটা হলো কাজ করা অ্যাক্টিভিটিস, আর ওই অ্যাক্টিভিটিসটা কতটুকু স্ট্যান্ডার্ড, কতটুকু মেজারেবল, এটা হলো পরিমাপ করে হলো এই বেঞ্চমার্ক বা এই ফ্রেমওয়ার্ক। এই জন্য একে আমরা বলছি এটা একটা বেঞ্চমার্ক বা একটা ফ্রেমওয়ার্ক, যেটা কি করে, ফর মেজারিং দ্য ম্যাচুরিটি অফ অ্যান অর্গানাইজেশন সফটওয়্যার প্রসেস। তার মানে ওই সফটওয়্যারতে কি সফটওয়্যার তৈরি হলো তার কোয়ালিটি কিন্তু সে মেজার করে না। মেজার কি করে বলতো? যে প্রসেসে ওই অর্গানাইজেশন সফটওয়্যারটা তৈরি করে তার প্রসেসটা কতটুকু স্ট্যান্ডার্ড। মানে স্যার কি অ্যালগোরিদম, মানে কোন অ্যালগোরিদম তৈরি করতেছে? না, এই যে ধরো বিভিন্ন, ধরো একটা ইন্ডাস্ট্রিটা আমরা আরো ডিটেলস দেখবো পরে, এটা হলো প্রসেসটা। তুমি ধরো একটা সফটওয়্যার, ধরো ডেটা সফটওয়্যার কথা বলো, ডেটা সফট যে প্রসেসে একটা সফটওয়্যার তৈরি, একই সফটওয়্যার ধরো একটা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম সে তৈরি করছে, আর নতুন আজকে যে কোম্পানিটা তৈরি হলো তার যে ডেভেলপমেন্ট প্রসেস এক হবে কিন্তু। না তার স্যার। মানে তার মানে এখানে কি আছে, বিভিন্ন এনভায়রনমেন্টের বিষয় আছে, স্কিল পার্সনের বিষয় আছে, এক্সপেরিয়েন্সের বিষয় আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ইথিক্স এর বিষয় আছে, বিভিন্ন রোলস আছে, অ্যাক্টিভিটিস আছে, সবগুলো সে মানছে কিনা। বুঝতে পারছো? এইগুলা বলছিল আমরা হলো প্রসেস, অর্থাৎ যে যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য, সেই প্রসেস তারা ফলো করছে কিনা এবং সেটা স্ট্যান্ডার্ড ওয়েতে ফলো করছে কিনা। যেমন বললাম, যেখানে 3 কেজি লাগার কথা 3 কেজিই দিছে কিনা, নাকি 2 কেজি দিয়েছে। ঠিক আছে, বললো 3 কেজি, কিন্তু মেপে দেখলাম যে যখন 2 বাট কেজি। খারাই দিলাম তখন হয়ে গেল 2 কেজি। তাহলে আসলে স্ট্যান্ডার্ড হয়েছে তার 2 কেজি, কিন্তু সে ক্লেম করছে 3 কেজি, তাইলে তো হবে না। তার মানে এরকম মিজারেবল হইতে হবে। তার মানে আমাকে বলা হলো যে, আমি বলছি যে আমার যে কোম্পানিতে আমরা যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করছে তারা ধরো খুবই হাইলি স্কিলড। তাহলে হাইলি স্কিল আমি কিভাবে মাপবো? তাহলে কি কি জায়গায় স্কিল, সেই প্যারামিটার গুলো আমার থাকতে হবে, এবং সেইটা মাপার জন্য, মেজার করার জন্য যে যে পদ্ধতি আছে, প্রসেস আছে, সেটাও অ্যাপ্লাই করে আমার দেখতে হবে যে আসলে তারা স্কিল কিনা। তাহলে আমি বুঝবো যে ওই প্রসেসটা তার ঠিক আছে। বিষয়টা এরকম। তার মানে অর্গানাইজেশনের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস, এক একটা অর্গানাইজেশনের কিন্তু এক এক ধরনের, ম্যানেজমেন্ট প্রসেস এক এক ধরনের, তাই না? স্যালারি স্ট্রাকচার এক এক ধরনের। তাহলে যদি এরকম ডিফারেন্ট হয়, তাহলে কোনটা আসলে স্ট্যান্ডার্ড, কোনটা আসলে কাছাকাছি, এইটাই ঠিক করার জন্য তোমার এই মডেলটাকে নিয়ে আসা হয়েছে, সিএমএম মডেল। এই মডেলের মধ্যে 5টা লেভেল আছে, এই 5টা লেভেলে এই ফিচার গুলো দেওয়া আছে, মিজারেবল যে এন্টিটি, যার সাপেক্ষে আমি আসলে স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করব। এক একটা ফেজে এক এক ধরনের এন্টিটি সেট করা আছে, সেটার সাথে আমাকে কি করতে হবে, মিলিয়ে দেখতে হবে, পাশাপাশি দাঁড় করাতে হবে। স্ট্যান্ডার্ড মানে হলো যেমন ধরো আমরা বলি যে ও লম্বা, একজনের সাথে তুলনা করলাম, ধরলাম যে এখানে নাবিলা বিথির চেয়ে লম্বা, তাই না? যদি আমি শুধু বলতাম যে নাবিলা লম্বা, তাহলে কি কোনো স্ট্যান্ডার্ড ছিল বলো? হ্যাঁ, না স্যার। তার মানে একটা পাশে একজনকে দাঁড় করাতে হবে, তাই না? যদি এভাবেও বলি যে বিথি নাবিলার চাইতে একটু হয়তো ছোট, ঠিক আছে, উচ্চতার মানদণ্ড, তাহলে এটা কি পাশে একজন কিন্তু স্ট্যান্ডার্ড, কার তুলনায়? অমুকের তুলনায়। এইরকম স্ট্যান্ডার্ড তোমাকে দাঁড় করাতে হবে। সেই স্ট্যান্ডার্ডের প্যারামিটার গুলো হলো এক একটা ফেজের এরকম। তাহলে আমরা যদি বলি 5টা ফেজ, ইনিশিয়াল ফেজটা হচ্ছে এরকম, 70% এর কাজ এখানে হয়ে থাকে, এরকম আসলে মেজার করার দরকার হয় না। প্লিজ আমি একটু সুন্দর বলতে
ওকে, এখন দেখো যে আমরা যেটা বলছিলাম যে এরকম স্ট্যান্ডার্ড পাশে একজনকে দাঁড় করাতে হবে, দাঁড় করিয়ে তারপর আমাকে দেখতে হবে যে আমি কতটুকু তার চাইতে ছোট না বড়। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড যদি বলি বাংলাদেশের মানুষের হাইট, স্ট্যান্ডার্ড হাইট হলো 5 ফুট 4, তাহলে 5 ফুট 4টা তোমার স্ট্যান্ডার্ড, তার তুলনায় আমাকে মেজার করতে হবে আমি তাহলে স্ট্যান্ডার্ডের বেশি নাকি কম। এখানেও তাই সিএমএম লেভেল 5টা লেভেলে কিছু স্ট্যান্ডার্ড দিয়ে দেওয়া হয়েছে। যদি 2 লেভেলের কথা বলি তাহলে এই স্ট্যান্ডার্ড গুলোর সাথে আমাকে মিলিয়ে দেখতে হবে এগুলো আমি করি কিনা, ফলো করি কিনা। 3 ক্ষেত্রে এই জিনিসগুলো আমার ইন্ডাস্ট্রিতে বা আমার যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস তার মধ্যে এগুলো আমি ফলো করি কিনা। 4 মধ্যে এটা আমি করি কিনা। যদি 5 করতে চাই তাহলে এগুলো আমার আছে কিনা। 5 মানে হলো এটা অপটিমাইজিং, বলছি যে এটা তো আছে, এগুলো সবগুলো থাকবে, সাথে এটাও থাকবে। ঠিক আছে, তো এইখান থেকে আমাদের শুরু করতে হবে। যেমন ইনিশিয়াল লেভেল যদি বলি, ইনিশিয়াল লেভেলের ক্ষেত্রে এখানে আমরা দেখছি যে এটা 70% কাজ। তার মানে স্টুডেন্ট সফটওয়্যার যেভাবে করি কোনো প্রসেস ফলো করা হয় না, ডাইরেক্ট একটা প্রবলেমের কোডিং করা, যেটা এইটাকে আমরা বলছি যে ইনিশিয়াল লেভেল ডেভেলপমেন্ট যে কাজ, এটা ম্যাক্সিমাম আমরা 70% কাজ এখানে হয়ে থাকে। তাহলে স্ট্যান্ডার্ডটা নির্ভর করে বাকি 30% এর। বাকি 30% এর ভিতর 15% কাজ হলো লেভেল 2 তে থাকে। এটাও ম্যাক্সিমাম কোম্পানি আমরা কি করি, যারা ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে যাই বা বিজনেস পারপাসে যারা সফটওয়্যার করছি, তারা এই কাজগুলো কম বেশি ফলো করে থাকি। তা না হলে একটা প্রতিষ্ঠান আসলে চালানো যায় না, সফটওয়্যার তৈরি করা যায় না। তার কি একটা সফটওয়্যার তৈরি করার আগে একটা রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট, যেটা স্পেসিফিকেশন আমরা বলছি, সেগুলো অ্যানালাইসিস করি, কি কি রিকোয়ারমেন্ট এখানে লাগবে, তার একটা ম্যানেজমেন্ট প্রসেস আমরা রেডি করে রাখি। সফটওয়্যার প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্টের একটা প্ল্যানিং থাকে। প্ল্যানিং মানে কতটা টাকা আমি ওখান থেকে ইনভেস্ট করব এই প্রজেক্টের জন্য, কত টাইমের মধ্যে তাকে ডেলিভারি দেব, এই টাকার মধ্যে তাকে কতজন হিউম্যান রিসোর্স এই প্রজেক্টের সাথে আমার ইনক্লুড থাকবে, এই ডিটেইলস কি থাকে, একটা প্ল্যানিং থাকতে হবে। এবং এই প্ল্যানিংটা আমাকে কি করতে হবে, প্ল্যান করে ছেড়ে দিলে হবে না, প্রজেক্ট ম্যানেজারকে তার কি করতে হবে, ট্র্যাকিং করতে হবে এবং মনিটর করতে হবে যে আমি যেভাবে প্ল্যান করছি সেই প্ল্যান মাফিক কাজটা হচ্ছে কিনা। দেন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, মানে এটা টেস্টিং পার্ট। আমি সফটওয়্যার তৈরি করে আমাকে একটা সফটওয়্যার যে যে কোয়ালিটি থাকা দরকার সেগুলো মিনিমাম ক্রাইটেরিয়া ফিল আপ করছে কিনা সেটাকে অ্যাসিওর করা। দেন সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট, তার মানে যদি পরবর্তী ভার্সন আমাকে তৈরি করতে হয় সেটা আমি করতে পারবো কিনা সফটওয়্যার থেকে। তার মানে এই লেভেলটা তুমি দেখো টোটালি প্রোডাক্ট রিলেটেড, একটা সফটওয়্যার তৈরি রিলেটেড যতটুকু কাজ তার সাথে ইনভলভমেন্ট। লেভেল 3 থেকে 5 পর্যন্ত যখন আমরা যাচ্ছি, এই কাজটুক টোটালি আমরা দেখব যে একেবারে ইনস্টিটিউশনাল বা আফটার প্রোডাকশন, একটা সফটওয়্যার তৈরি হয়ে গেছে তারপরের কাজ, এবং হচ্ছে ইনস্টিটিউশনাল যে প্রসেস, সেই প্রসেসের কাজ। তার মানে এখানে বলছে এই প্রসেসটার নাম হলো ডিফাইন্ড। তার মানে তার ইনস্টিটিউশনের যত প্রসেস আছে, যেভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়, এগুলো ওয়েল ডিফাইন্ড থাকতে হবে, এটা যে কেউ দেখলে এটা বুঝতে পারবে। তার মানে বাইরে থেকে যদি তোমাকে, তোমার কোম্পানিতে যদি কি করে কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করতে আসতে চায়, সে কোন প্রসেসে সফটওয়্যারটা ডেভেলপ হবে, তোমার অর্গানাইজেশন কোন প্রসেসে চলে, তোমার ম্যানেজমেন্ট কি, এগুলো ওয়েল ডিফাইন্ড থাকবে। বাইরে থেকে এটা দেখতে, যেমন ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বায়াররা ওই ইন্ডাস্ট্রির মাল নেবে কি নেবে না সেটা ডিপেন্ড করে তার যে ম্যানেজমেন্ট প্রসেস, সেখানে শিশু শ্রম আছে কিনা, সেখানে শ্রমিকদের যথাযথ বেতন দেওয়া হয় কিনা, ফায়ার সেফটি আছে কিনা। এটা কিন্তু তোমার নাই প্রোডাক্টের কোয়ালিটির সাথে কিন্তু ডিপেন্ড করে, তার মানে ইনস্টিটিউশনের কোয়ালিটি এটা। তার মানে ওইখানে তোমার শ্রমিকদের যে ওয়ার্কিং আওয়ার সেটা ফলো করা হয় কিনা, এই যে যে স্ট্যান্ডার্ড একটা ইনস্টিটিউশন চলার, সেগুলো সে মানছে কিনা। তার মানে এই জায়গায় স্ট্যান্ডার্ডের ম্যাক্সিমাম জায়গাটা জুড়ে আসে তোমার এরকম ইনস্টিটিউশনাল প্রসেস। আর এইটুক হচ্ছে তোমার প্রোডাক্ট রিলেটেড যে প্রসেস। এখন লেভেল 3 তে দেখো কি কি বলা হয়েছে, অর্গানাইজেশনাল প্রসেস ফোকাস। তার মানে আমার অর্গানাইজেশন কোন প্রসেসে চলে সেটা ডিফাইন থাকতে হবে, যে কেউ দেখলেই যেন বুঝতে পারে আমার এই অর্গানাইজেশন এইভাবে চলছে। অর্গানাইজেশন প্রসেস ডেফিনেশন, আমার প্রত্যেকটা প্রসেসের ডেফিনেশন দেওয়া থাকবে। যেমন ধরো এই কোম্পানিতে একটা প্রজেক্ট ম্যানেজার আছে, প্রজেক্ট ম্যানেজারের কাজ কি এটা ডিফাইন করা থাকবে। একজন ডেভেলপমেন্ট যে করছে রিলেটেড ডেভেলপার, তার কাজ কি। একজন ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, তার কাজ কি, এরিয়া কোনটুক, এটা সব ডিফাইন করা থাকবে যার যার এরিয়া, এবং একজন আরেকজনের এরিয়াকে কি করবে না, সীমা লঙ্ঘন করবে না। ট্রেনিং প্রোগ্রাম, তার মানে তার এমপ্লয়ীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কি থাকবে, ইন্টারনাল তাদের ট্রেনিং প্রোগ্রাম থাকবে।
তারপরে ইন্টিগ্রেটেড সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম, তার মানে ইন্টিগ্রেটেড বলছে এরকম অনেক মডিউলকে বড় লার্জ যে সফটওয়্যার সেইটা ডিজাইন করা বা ডেভেলপমেন্ট করার মতো তাদের কি থাকবে, প্রসেস থাকবে, ম্যানেজমেন্ট থাকবে। এখানে বলা সফটওয়্যার প্রোডাক্ট ইঞ্জিনিয়ার, তার মানে একটা সফটওয়্যার খালি এখানটা তৈরি করা হলে এর মধ্যে দিয়ে তার প্রোডাক্ট ইঞ্জিনিয়ার মানে বাজারে সেটাকে রিপ্রেজেন্টেবল ওয়েতে শোকেজিং আকারে প্রেজেন্ট করার যে ইঞ্জিনিয়ারিং টেকনিক সেটাও থাকতে হবে। অর্থাৎ কিভাবে একটা প্রোডাক্টকে আকর্ষণীয় করা বা বাজারের মতো, যেমন ধরো আমরা স্টুডেন্ট প্রজেক্ট হিসেবে বিভিন্ন বানাচ্ছি, কি বলে রোবটের, ধরো আমি অনেক স্টুডেন্টদের ধরো কাজ করাইলাম, এখন ওইটিকে আমি সরাসরি বাজারে নিয়ে যেতে পারবো? সে কিন্তু সব কাজই করছে রোবট হিসেবে, তাহলে বাজারে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, আরো পলিশ করতে হবে, আরো ওর পিছনে প্রোডাকশন, এটাকে আমরা বলতে পারি প্রোটোটাইপ। কিন্তু বাজারজাত করার জন্য ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে, প্রফেশনাল ওয়েতে যে ফিনিশিংটা দরকার সেই ফিনিশিং এ নিয়ে আসতে হবে, যেটা আই ক্যাচিং হয় বা এটা মার্কেটে সেলেবল যেন হয়, সেই রকম ইঞ্জিনিয়ারিং তোমাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তারপরে ইন্টারগ্রুপ কোঅর্ডিনেশন, তার মানে একটা বড় প্রজেক্ট ম্যানেজ করার জন্য ধরো অনেকগুলো গ্রুপ আছে একটা প্রজেক্টে, সাব গ্রুপ আছে, সেই গ্রুপগুলোর মধ্যে কোঅর্ডিনেশন করার ক্যাপাবিলিটি তোমার কোম্পানির সেই প্রসেস আছে কিনা। পিয়ার রিভিউ, এরকম অনেকগুলো গ্রুপ আছে, মানে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে কি করবে, ইভালুয়েট করবে, রিভিউ করবে, তাদের ভালো গুণগুলো তারা নেবে, তাদের যদি খারাপ কোনো বিষয় থাকে এই গ্রুপের প্রসেসের মধ্যে সেটাকেও তারা আইডেন্টিফাই করবে এবং সেটাকে রিকভার করার জন্য সাজেশন দেবে। এটা দুই ধরনের রিভিউ হতে পারে, এটা আমরা আরো ডিটেইলস দেখবো প্রজেক্ট ম্যানেজমেন্ট যখন দেখবো তখন তার মধ্যে এটা পাবো। সেজন্য এগুলো প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে এটাও কানেক্টেড, এই লেভেলটা প্রসেস ম্যানেজমেন্ট তো আছে, তার একটা পার্ট অনলি। আর এইখানে যদি আমরা ম্যানেজড বলি, ম্যানেজড এর মধ্যে দুইটা আছে এখানে, সফটওয়্যার কোয়ালিটি আর হলো প্রোডাক্ট, এটা আমরা বলে আসছি যেটা পি এন্ড কিউ, যেটা এই দুইটার কনসিস্টেন্ট রাখা। শুধু প্রোডাক্টিভিটি বাড়াচ্ছি কোয়ালিটি কমে যাচ্ছে, বা কোয়ালিটি বাড়াচ্ছি প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, তার মানে যেটা ম্যাচিউর কোম্পানি ইন্ডাস্ট্রি তারা এই দুইটাকে ব্যালেন্স কন্ডিশন বা কনসিস্টেন্ট অবস্থায় এটা রাখতে পারে। এই চ্যালেঞ্জটা যেটা আমরা এর আগে দেখে আসছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জে, এই দুইটার যে গ্যাপ যত বেশি হয় তত ওই ইন্ডাস্ট্রির একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়। তার মানে আমরা এই দুইটা যতটা কনসিস্টেন্ট রাখবো, তাহলে কনসিস্টেন্ট রাখার জন্য নিশ্চয়ই একটা ম্যানেজমেন্ট প্রসেস এখানে থাকতে হবে, এই কোম্পানির সেই অ্যাবিলিটিটা থাকে। আর একটা লাস্ট স্টেজ যেটা সিএমএম লেভেল 5, এটা হলো অপটিমাইজিং লেভেল। অপটিমাইজিং লেভেলে মূলত তিনটা কাজ এখানে প্যারামিটার হিসেবে দেখা হয়েছে। স্ট্যান্ডার্ড, একটা হলো ডিফেক্ট প্রিভেনশন, তার মানে ওই সফটওয়্যারে কোনো ডিফেক্ট থাকবে না যে প্রসেসে তারা ডেভেলপ করবে। আর একটা টেকনোলজি চেঞ্জ ম্যানেজমেন্ট থাকবে, যে কোনো নতুন টেকনোলজি আসলে তারা সেখানে কি করতে পারবে, অ্যাডপ্ট করতে পারবে। এবং প্রসেস চেঞ্জ ম্যানেজমেন্ট, যদি কোনো প্রসেস চেঞ্জ করতে হয় সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটাও তারা কি করতে পারবে ইজিলি, উইদাউট হ্যাম্পারিং their process, existing process, they will be able to incorporate the any kind of new process in their project management. এই টাইপের তোমার কি থাকতে হবে, ক্যাপাবিলিটি। তার মানে আমরা যেটা বললাম, এখন তোমরা যেটা কাজ করতে পারো, সময় আজকে আর হবে না কম যেহেতু, তোমরা নিজেরা একটা হোমওয়ার্ক হিসেবে একটু স্টাডি করো যে লেভেল 3 লেভেল, সিএমএম লেভেল 3 দিয়ে সার্চ দিবা বাংলাদেশে কয়টা সফটওয়্যার ইন্ডাস্ট্রি আছে। এটার উপরে অ্যাসাইনমেন্টও থাকবে তোমাদের, অ্যাসাইনমেন্ট আমি পরে দিয়ে দেব, কিন্তু তোমরা আপাতত একটু প্রি ওয়ার্ক, এই অ্যাসাইনমেন্টে প্রি ওয়ার্ক হিসেবে করে রাখতে পারো। আজকের এই মডেলটা তোমরা আগে ভালো করে একটু দেখবা, যে পাঁচটা লেভেল যেটা আমরা বললাম, পাঁচটা লেভেলের যে ফিচার গুলো আছে, ক্রাইটেরিয়া গুলো আছে, এগুলো আগে ভালো করে আমরা দেখব। দেখে এটা আমাদের দরকার নেই, এটা আমরা পেরেই যাব। মেইনলি এই তিনটা লেভেল, লেভেল 3 যদি স্ট্যান্ডার্ড আমরা বলি, কেউ লেভেল 2 এর জন্য আসলে অ্যাপ্লাই করে না, এটা অটোমেটিক্যালি যে কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রি তারা যদি সফটওয়্যার তৈরি করে মিনিমাম এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করে, এটা আমরা জানি। তাকে যাতে উঠতে হলে, স্ট্যান্ডার্ড হতে হলে মিনিমাম এই তিনটা লেভেলের তাকে টাচ করতে হবে। এই জন্য প্রথম লেভেলটাকে আমরা ধরি লেভেল 3 সেই হিসাবে। তাহলে বাংলাদেশে এরকম লেভেল 3 টাচ করা কোম্পানি কয়টা আছে এবং তাদের যে ইনস্টিটিউশনাল প্রসেস, এই প্রসেস গুলো তাদের ওয়েবসাইটে ঢুকো, দেখো যে এই প্রসেস গুলো তারা ফলো করে কিনা। দেন লেভেল 4 তুমি পাবা না, এটা মধ্যবর্তী একটা লেভেল, 3 থেকে 5 এ জাম্প করার মধ্যবর্তী একটা লেভেল, এটা আসলে অ্যাপ্লিকেশন লেভেলও বলা চলে।
তারা এই লেভেলটা যখন অ্যাচিভ করে, এটাকে তারা এই সময়টা তারা আসলে মধ্যবর্তী টাইম কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটি মেইনটেইন করে তারা আসলে ডেভেলপমেন্টের কাজ করতে থাকে। ইন দ্য মেইন টাইম they will try to achieve the highest level of the CMM level, that means level 5 optimizing. এই জায়গায় তারা আসলে ট্রাই করতে থাকে এই সময়। এই জায়গায় তুমি আবার দেখো যে যারা 3 লেভেল ছিল, যেমন এইখানে দেখো 5 লেভেলের কিছু কোম্পানি আছে, যেমন ডেটাশপ, তারপরে রিপ সিস্টেম, এই কোম্পানিগুলো হলো লেভেল 5। লেভেল 5 এর এই ফিচারগুলো তাদের আছে কিনা, প্লাস লেভেল 5 এর একটা কোম্পানির প্রোডাক্ট দেখো, আর হচ্ছে লেভেল 3 এর একটা কোম্পানির প্রোডাক্ট, দুটো একটা কম্পেয়ারিং করে দেখো যে আসলে কি কি ফিচার আসলে তাদের ভিতরে আসলে পার্থক্য। 3 থেকে যদি 5 এ যেতে হয় তাহলে কি কি কোয়ালিটি আসলে তাকে অ্যাচিভ করতে হয়। তাহলে প্র্যাকটিক্যালি দুইটা এরকম স্যাম্পল কোম্পানি খুঁজে নাও, যে একটা সিএমএম লেভেল 3 আর একটা হলো সিএমএম লেভেল 5। তাহলে দুইটা কোম্পানির যে ইনস্টিটিউশনাল প্রসেস, ম্যানেজমেন্ট প্রসেস, এই দুইটাকে কম্পেয়ার করে দেখো এবং তাদের একটা প্রোডাক্টকে বেছে নাও। দুইটা প্রোডাক্টকেও সিমিলার টাইপের, অ্যাকাউন্টিং এরাও করছে, তারাও করছে, বা ইআরপি সলিউশন এরাও করছে, সিএমএম লেভেল 5 করছে, কোন একটা সিমিলার টাইপের একটা প্রোডাক্ট দেখেও তুমি তাদের ফিচার গুলো দেখো যে ডিফাইন কিভাবে করা আছে ওখানে ওয়েবসাইটে। এই দুইটা ওয়েবসাইট দেখলেই বোঝা যাবে অনেকটা। বুঝতে পারছো কিনা এই কাজটা? হ্যাঁ, এটা হলো কাজ। এখন বাজে হলো 40। তোমরা শেষ করতে পারবে না, মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে তোমাদের এই কাজটা করার জন্য, যেটা তার আমি ক্লাসেই দিতাম। নেক্সট ক্লাসে জন্য দিয়ে দেন স্যার। না, তোমরা যেন হোমওয়ার্কটা নিজেরা করে আসবা। নেক্সট ক্লাসে আমি তোমাদের কাছে কি করব, এটা নিয়ে একটা গ্রুপ ডিসকাশন করে সবার মতামতটা বের করে নিয়ে এসে তারপর কনক্লুড করতে পারবো। আর এটা যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে, এই জন্য এই কাজটা তোমাদের কি হবে না, ফেল না যাবে না। বুঝতে পারছো? এখন এই স্টাডিটা করে রাখো, করে রাখলে পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের এটা সুবিধা হবে। ওকে, তাহলে আজকে আর নতুন টপিকসে না গেলাম, পরের দিন থেকে আমরা যাব হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের দিকে। ঠিক আছে? এসডিএলসি যে মডেল গুলো আছে, লাইফ সাইকেল আছে, সেগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে যেও, কিন্তু আগে যেও না। আর এই পর্যন্ত যতটুকু আমরা ডিসকাস করলাম, এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের? হ্যাঁ, বলো তো। এই তোমরা কোশ্চেন করতে চাও না কেন বলো তো? আসলে মানে ডিটেইলস স্যার স্যার আরেকটু হ্যাঁ, মানে জিনিসগুলো যখন আরেকটু পড়বো তখন মানে কখন রেকর্ডিংটা আবার শুনে। জি স্যার। মানে আমাদের একটু স্টাডি করতে হবে নিজেদেরকে তো স্যার, তাহলে একটু বুঝতে পারবো জিনিসটা আরো ভালো করে। তার মানে এখন ভালো করে বুঝো নাই, তাই তো? তাহলে ক্লাসে যতটুকু বুঝতে পেরেছো তার উপর কোনো ইয়ে আছে কিনা, বা যেটুকু বুঝতে পারোনি মনে হচ্ছে কোথায় কোথায় বুঝতে পারো না, আমাকে যদি একটু বলতো আমি আবার একটু রিক্যাপ করতাম ওই জায়গাটুকু। ক্লাসে বুঝতে পেরেছি, মানে নিজেরা স্টাডি করলে জিনিসটা একটু ডিপলি বোঝা যায় আর কি তখন। সেটা তো করতেই হবে, শুধু স্লাইড করলে তো হবে না, স্লাইডের সাথে সাথে বইয়ের ভিতরে তোমাদের একটু করতে হবে যদি তুমি প্রপারলি জিনিসটা জানতে চাও। ওকে, ফাইজুর রহমান আছো? তাহলে আমি রেকর্ডিংটা একটু স্টপ